দুদিন ধরে বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা, সিলেটে তলিয়ে বাসাবাড়ি, দোকানপাট থেকে ফায়ার স্টেশনও পানিবন্দী প্রায় ৩ লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে কাল, শেষ দিনে বিমানবন্দরে উপচে পড়া ভিড়, স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে প্রায় ৩২,০০০ কর্মীর, এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতার মধ্যেই পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে দেখলেন নিরাপত্তা ব্যবস্থা, অস্ত্র ও মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা। এবং জেলায় জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, পর্যাপ্ত সরবরাহ থাকলেও আনাগোনা কম ব্যাপারীদের, কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ খামারিদের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। পাহাড়ি ঢলে দুদিন ধরে বিপদসীমার উপরে বইছে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি, তলিয়ে গেছে বাসা বাড়ি, দোকানপাট থেকে শুরু করে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় ৩ লাখ মানুষ, ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পানি কমতে শুরু করেছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছে মানুষ। পাহাড়ি ঢলে গত দুদিন ধরেই বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারার পানি। প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা। পানিবন্দী নির্মাঞ্চলে লাখো মানুষ, বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে, দোকানপাটে পানি ঢুকে পড়ায় বিপাকে ব্যবসায়ীরা। এদিকে ঢলের পানি ঢুকে পড়েছে সিলেট নগরীর তালতলা ফায়ার স্টেশনেও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ যানবাহন সহ আগুন নেভানোর যন্ত্রপাতি। ঝুঁকি এড়াতে মূল্যবান মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখানে ঘর দুয়ারে পুরো সম্পূর্ণ ঘরে উড়ে পানি উঠে আপনার একেবারে ঘর থাকার মতো পরিস্থিতি নেই, সব রুমে পানি। পানির কারণে 2 দিন পরে পরে পানি ঢুকে যায়, বন্যা আইলেও পানির যন্ত্রণা, বাসা থাকা যায় না। পুরাও বাসা ডুবে গেছে, আমরা বাসা এবং খুব বিব্রতকর অবস্থায় আছি। আমাদের জরুরি জিনিসপত্রগুলো আমরা কিছু নিরাপদ স্থানে নিছি, গাড়িগুলো আমাদের দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিসে নিছি, আর জরুরি টানাটির জন্য 2টা এখানে রাখছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পানিবন্দীদের জন্য 200 বস্তা শুকনো খাবার, 15 মেট্রিক টন চাল এবং 50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর আশ্রয়ের জন্য 5 উপজেলায় 470টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমরা তাদেরকে খাওয়া এবং আনুষঙ্গিক বিষয়ের জন্য সরকারের যে বরাদ্দ রয়েছে, সেখানে প্রত্যেকটা উপজেলায় 15 টন করে চাল, 200 বস্তা শুকনো খাবার এবং 50,000 নগদ টাকা উপবরাদ্দ প্রদান করেছি। এদিকে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানি কিছুটা কমতে শুরু করলেও সদর, বিশম্বপুর, ছাতক ও দুয়ারা বাজারের সীমান্তবর্তী 7টি নদী দিয়ে ঢলের পানি বয়ে যাচ্ছে। খরচা, শনিহালি, মাটিয়ান সহ ছোট বড় হাওরগুলোতে পানি ঢুকছে, প্লাবিত হচ্ছে নির্মাঞ্চল। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, সিলেট। আবারও নামমাত্র সংস্কারে পুনর্নির্মাণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বেড়িবাঁধ। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ স্থায়ী না হলে আবারও ভেঙে যাবে। সকালে পাইকগাছার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পানি সম্পদ সচিব সেই পুরানো আশ্বাসেরই বলি আওড়ালেন। রেমালের তাণ্ডবে খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের 60-এর দশকের অস্থায়ী বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হন 13টি গ্রামের 15,000 বাসিন্দা। নিজেদের জানমাল রক্ষায় এলাকাবাসী স্বেচ্ছায় দল বেঁধে বাঁধ সংস্কারে নামেন। পরবর্তীতে তোপের মুখে পড়ে পানি উন্নয়ন বোর্ড তোড়জোড় শুরু করলেও আবারও দায়সারাভাবে সাদামাটা সংস্কার করে সংস্থাটি। বাঁশের চাটাই, মাটির বস্তা ফেলে এলাকাবাসীর রাতভর কাজে বাঁধ নির্মাণের পর এক্সকেভেটর দিয়ে মাটি ফেলে বাঁধের ভাঙা অংশ মেরামত করে কর্তৃপক্ষ। দফায় দফায় ক্ষতিগ্রস্তের পরও স্থায়ী বাঁধ না মেলায় ক্ষোভের শেষ নেই তাদের। বাঁধটা দিতে কিন্তু আসলে জমি দিতে আমরা প্রস্তুত, কিছু থাকে যায় সেখানে মাটি দেবে, মাটি দেয় না ঠিক মতো, যে কারণে আমরা বারবার ভাবে এই বিপদের আশঙ্কায় পড়তেছি। আমরা এত খরচ করার থেকে যদি আগের থেকে সঠিকভাবে এটা পুনর্নির্মাণ করা হতো, যদি সংস্কার করা হতো, তাহলে আজকে পুরো এলাকারও এই ক্ষতি হতো না। দীর্ঘ সময় টিকে থাকতে গেলে আরো শক্ত করে দিতে হবে এবং মাটি দিয়ে উচ্চতা বৃদ্ধি করে দিতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নামমাত্র সংস্কার সহ নানা অভিযোগেও যখন কাজ হয়নি, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর শুক্রবার সকালে পাইকগাছার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। সচিবকে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ শক্তিশালী বাঁধ নির্মাণের দাবি জানান। এ সময় আসন্ন বর্ষা মৌসুমের আগে প্রকল্প আকারে মজবুত টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি। সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটা হলো যে সমস্ত স্থানগুলোতে ঘূর্ণিঝড় বা
এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত বেশি হয় ওই সমস্ত স্থানগুলোকে আইডেন্টিফাই করে বা চিহ্নিত করে আমরা সেগুলোকে স্ট্রেনথেন করার ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন সংস্থার তথ্য বলছে খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ৩৫টি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপগুলো পরিদর্শন করে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। সকালে হেলিকপ্টারে করে তিনি রাঙ্গাবালিতে যান। পরে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি। পরিদর্শনের সময় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, শুকনো খাবার ছাড়াও দুর্যোগ কবলিতদের নগদ ২৫,৫০,০০০ টাকা এবং ৩২০ টন জিআর চাল দেওয়া হবে। এছাড়াও ভাঙা বেড়ি বাঁধ সংস্কার ও ঘূর্ণিঝড়ে বাস্তুহারা মানুষের বাসস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এই দুর্যোগ এই এলাকার হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং অবদার ভেরিবাঁধগুলি নষ্ট হয়েছে, অনেক কোটি কোটি টাকার ঘের তাদের নষ্ট হয়েছে, রাস্তাঘাটগুলি অনেক উপকূলীয় রাস্তাঘাটগুলি নষ্ট হয়েছে। সুতরাং ইতিমধ্যে আমরা এই রাস্তাঘাটগুলি ঠিক করা এবং পর্যাপ্ত বন্যা আশ্রয় কেন্দ্র করা, ভেরিবাঁধগুলি ঠিক করা এবং যারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, যারা গৃহহীন হয়েছে বাড়িঘর হারিয়েছে তাদেরকে বাড়িঘরের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর হাবে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এ কথা বলেন তিনি। রোহিঙ্গা ক্যাম্পে নাশকতাকারী, অস্ত্র ও মাদক মজুতকারীদের শনাক্তের পাশাপাশি আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক, এপিবিএন প্রধান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অসন্তোষ জাগবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝঞ্ঝানি হতে পারে, অনেক কিছুই হতে পারে, যেটা আমরা সবসময় ভয় করে আসছি। আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে না, কিন্তু সেখান থেকে ড্রাগ আসতো এবং এই ক্যাম্পের কিছু সংখ্যক লোক এর সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রান্তিক খামারিরা হাটে তুলছেন তাদের লালন পালন করা গবাদি পশু। দরদাম হাঁকিয়ে কিনছেন ব্যাপারীরা। বিস্তারিত জানাতে নওগাঁর চৌবাড়িয়া হাটে আছেন সহকর্মী আমার রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, কোরবানির যত ঘনিয়ে আসছে, প্রান্তিক যেসব খামারি রয়েছে তারা খামারে তাদের গরু লালন পালন করেছিলেন, তারা কিন্তু এই সব গরু হাটে তুলছেন। হাতের সময় একটা খুব কম, এই কারণে তারা হাটগুলোতে একটা কাঙ্ক্ষিত দরের আশায় কিন্তু এই হাটগুলোতে গরু নিয়ে আসছেন। গত কয়েকদিনের তুলনায় আমরা যে হাটটিতে রয়েছি, হাটটি নওগাঁর সবচেয়ে বড় একটি পশুর হাট, চৌবাড়িয়া হাট। এই হাটে সকাল থেকে দেখছিলাম ব্যাপক পরিসরে মাঝারি এবং জাতীয় যেসব গরু রয়েছে, বড় পরিসরের গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে এসেছে এবং খামারিরা বলছেন এই হাটে যে পরিমাণ তারা গরু নিয়ে এসেছেন, গরুর ব্যাপারই আজকে কিন্তু কিছুটা কম। এর ফলে আসলে কাঙ্ক্ষিত দর বড় গরুর ক্ষেত্রে তেমন মিলছে না। মাঝারি জাতের যেসব ষাঁড় গরু রয়েছে, এই গরুগুলোর দাম কিন্তু কিছুটা হাঁকাহাঁকি করে কেনা বেচা হয়েছে। তবে বেশিরভাগ গরুই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম এই হাট থেকে অনেকেই যারা খামারি তারা বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছেন। এর কারণ হচ্ছে খামারিরা বলছেন যে ব্যাপারীদের যে উপস্থিতি থাকে হাটগুলোতে, সেই পরিমাণ কিন্তু এই হাটে কেনা বেচা না হওয়ার কারণে তাদেরকে ফেরত নিয়ে যেতে হচ্ছে এবং আরো যেহেতু সময় রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু খামারিরা প্রত্যাশা করছেন তাদের যে প্রত্যাশিত একটা দর তারা গরুর উপরে হাঁকছেন, সেটা একটি দর পাবেন। তবে আজকে আমরা দেখছিলাম ১০০ কেজি বা ১১০ কেজি ওজনের একটি গরু এই হাটে কেনা বেচা হয়েছে সর্বোচ্চ ৭৫ থেকে ৮০,০০০ টাকায়। অর্থাৎ পছন্দের উপরে এই গরুগুলো কিন্তু দর হাঁকাহাঁকি করে থাকেন। তবে যেহেতু বড় পরিসরের গরুর চাহিদা দূরের ব্যাপারীরা বেশি করে থাকেন, রাজধানী সহ দূরের যেসব ব্যাপারী তারা এই মুহূর্তে হাটে না আসার কারণে বড় গরুর ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটি দর পতন এখানকার খামারিরা বলছেন। তবে জেলায় আসলে এবার পর্যাপ্ত গরু লালন পালন করা হয়েছে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জেলায় প্রাণী সম্পদ বলছে প্রায়
কোরবানিকে ঘিরে 7,50,000 পশু এই জেলায় লালন পালন করা হয়েছে, যা কোরবানি গত বছরের চেয়ে প্রায় 50,000 বেশি। এবং এ জেলায় প্রায় 68,000 গোখামারি রয়েছেন এবং শেষ মুহূর্তে একটা প্রত্যাশিত দর পাবেন এখানকার খামারিরা, এমন একটা খুব স্বপ্ন দেখছেন। এবং তারা বলছেন ভারত থেকে গরু না আসে তাহলে তাদের একটা প্রত্যাশিত দর শেষ মুহূর্তে পাবেন। এই ছিল নগর চৌবাড়ি হাটে গরু বেচা কিনার খবর আমার কাছে। কোনো রকম বিধিনিষেধ কিংবা পরিদর্শন ছাড়াই এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙ্গর করতে পারবে বাংলাদেশি মালিকানাধীন সব জাহাজ। বিশেষ করে টোকিও MOUর সমীক্ষায় যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম ওঠায় মিলেছে এই সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও MOUর সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর 257টি ইন্সপেকশন করেছে সংস্থাটি। এর মধ্যে 1%রও কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের। হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে। মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয়। মেরিন ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টটাতে এসেছি। তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ 4টি দেশ রয়েছে কালো তালিকায়, আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া, ভারত সহ 16টি দেশ। এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও 35টি সদস্য রাষ্ট্র রয়েছে। আন্তর্জাতিক যে সমস্ত আইনকানুনগুলো রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি। বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে। বাংলাদেশি মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে, আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। ভোট গ্রহণের আর মাত্র 4 দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালাচ্ছেন প্রচারণা, করছেন ভোট প্রার্থনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন ও ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুদিন ধরে বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা, সিলেটে তলিয়ে বাসাবাড়ি, দোকানপাট থেকে ফায়ার স্টেশনও পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। এবং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতার মধ্যেই পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে দেখলেন নিরাপত্তা ব্যবস্থা, অস্ত্র ও মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।